ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিনে আমরা ৭১ হতে পেরেছি। যে মহান ব্যক্তিটি বাংলাদেশের স্রষ্টা, যে মহান ব্যক্তিটি বাংলাদেশের স্বপ্নদাতা, যে মহান ব্যক্তিটি বাংলাদেশের জাতীয়তাবাদের জনক, যে মহান ব্যক্তিটির চরিত্র, মহান ব্যক্তিটির সততা আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ধারণা, যে চিন্তা, যে চেতনা, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফার কর্মসূচির মধ্যে নিহিত রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 19 দফার কর্মসূচি পর্যালোচনা করে দেখা যাবে আগামী দিনে বাংলাদেশ কিভাবে গঠিত হবে। কাজে আজকে দরকার সততা, আজকে দরকার চরিত্র। আজকে যারা জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় যেতে চান, তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চরিত্রকে ধারণ করতে হবে নিজের জীবনে, সমাজে এবং রাষ্ট্রে। তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত হবে, সফল হবে। আমি দুটো প্রস্তাব থেকে আমার বক্তব্য শেষ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর গভীর কোনো গবেষণা বাংলাদেশে আয়োজন হয়নি। আমি অনুরোধ করব আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর গবেষণামূলক মৌলিক গ্রন্থ রচনা করার জন্য বাংলা একাডেমিকে আহ্বান জানাবো। বাংলা একাডেমি তার একটা প্রজেক্ট গ্রহণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি মূল্যবান গ্রন্থ জাতির কাছে উপহার দেবেন, যে গ্রন্থটি পড়ে আগামী দিনের প্রজন্ম দেশ পরিচালনা উৎসাহিত হবে। দ্বিতীয় আরেকটি গ্রন্থ পড়ার জন্য আমি শিল্পকলা একাডেমিকে অনুরোধ করব। শিল্প সাহিত্যের ক্ষেত্রে জিয়া রহমানের যে অবদান, তাদের দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৌলিক গ্রন্থ বের করা। আরেকটি অনুরোধ করব শিশু একাডেমিকে। শিশু একাডেমির স্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। জিয়া রহমানকে নিয়ে শিশুদের যে কর্মকাণ্ড, দেশের যে কর্মকাণ্ড, তা তুলে ধরার জন্য মৌলিক গ্রন্থ প্রয়োজন। তাই এই তিনটি প্রতিষ্ঠানের প্রতি আমার আহ্বান থাকবে, তিনটি প্রকল্প গ্রহণের মাধ্যমে শহীদ জিয়াকে জাতির সামনে তুলে ধরা, আগামী প্রজন্মকে অনুকরণ করে তুলে দেওয়ার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই, বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই আজকের এই সভায় আসার জন্য, এবং শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। মুক্তচিন্তা বাংলাদেশ নামটা খুব ভালো লাগে, যার জন্য আমরা লড়েছি গত 16 বছর ধরে। মৃত্যুবরণ করেছে, জেল খাটাচ্ছে। দিনের শেষে মুক্ত চিন্তা ব্যতীত কোন জাতি সামনের দিকে এগোনো কোনো সুযোগ নেই। মুক্ত চিন্তার যিনি প্রতিষ্ঠানের প্রধান, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই নতুন বাংলাদেশের নতুন যে আকাঙ্ক্ষা, নতুন চিন্তা, এটা সকলে আমরা মিলে নতুন বাংলাদেশ কিভাবে গড়ব, প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের একটা অবস্থান থাকতে হবে। প্রত্যেকটি বিষয়ের উপর একটা অবস্থান থাকতে হবে। আমাদের একটু আগে এর মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি, যাতে সরকারে যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হয়, যাতে এটা প্রস্তুতির জন্য 6 মাস 1 বছর না লাগে। ডে 1 থেকে ইউ হ্যাভ টু পারফর্ম ফ্রম ডে 1। কারণ বাংলাদেশের মানুষের কিন্তু ধৈর্য নাই। 3 মাস পরে বলবে সরকার তো কিছু করতে পারলো না। সুতরাং 3 মাস সময় আপনার হাতে নাই, আপনাকে ডে 1 থেকে পারফর্ম করতে হবে। আমরা একটু আলাপ করেছি শিক্ষার উপরে, যেখানে আপনারা বেশিরভাগ শিক্ষাবিদ আছেন এখানে, যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন কোথায় আছে, এখান থেকে আমরা কোথায় যাব, কিভাবে যাব, এক্স্যাক্টলি বলতে হবে। আমরা ভালো কাজ করব বললে হবে না, আমরা কি কি কাজ করবো স্পেসিফিক্যালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা কি করব। স্বাস্থ্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা স্বাস্থ্য খাতে কি করব স্পেসিফিক্যালি জনগণের সামনে তুলে ধরতে হবে। এটাই বিএনপির আগামী দিনের স্বাস্থ্যের প্রোগ্রাম। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে জিয়া রহমান সাহেব একজন রাজনীতিবিদ, উনি কিন্তু ক্ষমতা দখল করার মাত্র 3 বছর ওনার জীবিতকাল ছিল, ক্ষমতা নেওয়ার পরে আবার 3 বছরের মতো এরকমই। আপনি দেখেন 3 বছরের মধ্যে এরকম একজন মানুষ, উনি সবকিছু ভেবে ফেলেছে।
প্রত্যেকটি সেক্টরে, যে শিল্পকলা থেকে শুরু করে মহিলাদের বিষয়, শিশুর বিষয়, আপনার স্পোর্টসের বিষয়, অর্থনীতি ইত্যাদিতে আছেই রাজনীতি। এমন কোন এরিয়া নাই যে উনি অ্যাড্রেস করেননি। প্রত্যেকটি এরিয়ার উপর উনি স্পেসিফিক প্রোগ্রাম আছে ওনার। দারিদ্র বিমোচন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রত্যেকের উপরে ওনার স্পেসিফিক কাজ আছে এবং স্পেসিফিক প্রোগ্রাম আছে, যেটা উনি করে গেছেন এবং আমরা সেটা অনুসরণ করতে হবে। জিয়া রহমান সাহেব উনি শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার বিষয়টা আমাদের একটু গভীরে বোঝা দরকার। জিয়া রহমান সাহেব একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন। জিয়া রহমান সাহেব একজন রাজনীতিবিদ ছিলেন। জিয়া রহমান সাহেব একজন আর্মি জেনারেল ছিলেন, মিলিটারি জেনারেল ছিলেন, যিনি সম্মুখ যুদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং স্বাধীনতা যুদ্ধের সম্মুখভাবে যুদ্ধ করেছেন। জিয়া রহমান সাহেব একজন সংস্কারক ছিলেন। হি ওয়াজ এ গ্রেট রিফর্মার। আপনি যদি চিন্তা করেন এই সময়ের মধ্যে উনি কত রিফর্ম করেছেন। হি ওয়াজ এ রিফর্মার, হি ওয়াজ স্টেটসম্যান। আপনি কিন্তু এই গুণাবলী বিশ্বের খুব কম দেশের, কম নেতাদের আছে। ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধের ঘোষণা, রিফর্মার, স্টেটসম্যান, সবকিছু এই মানুষটার মধ্যে ছিল। বিশ্বের আপনি হাতে করে, আমি জর্জ ওয়াশিংটন একদম দেখি যে জর্জ ওয়াশিংটন উনিও মুক্তিযুদ্ধ করেছেন, আমেরিকাকে স্বাধীন করেছেন, আমেরিকাতে সংস্কার করেছেন। আজকের আমেরিকার অন্যতম একটা ফাউন্ডার যে চিন্তাবিদ, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন। জিয়া রহমান সাহেবকে আমরা সেইভাবে তুলনা করতে গেলে বিশ্বের খুব বেশি নেতা নাই যার মধ্যে সবগুলো গুণাবলী ছিল, এবং যে জন্য মাত্র 3-4 বছরের মধ্যে পুরো একটা দেশকে ট্রান্সফরমেশন করে কোথা থেকে কোথায় নিয়ে আসছেন। শুধু যে রাজনৈতিকভাবে আমরা এসেছি তা না, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, জাতি হিসাবে, একটা সভরেন নেশন হিসাবে, জাতীয়তাবাদের জাতির একটা সত্তা যেটা অনুভব করেছিল, অনুপস্থিত ছিল, সেটা উনি দিয়েছেন। একটা জাতি, একটি দেশ এর নিজস্ব স্বাধীনতা, সার্বভৌমত্বের যে একটা গর্বিত অবস্থান, সেটাও কিন্তু উনি দিয়েছেন। সুতরাং জিয়া রহমান সাহেব সম্বন্ধে বলতে গেলে এগুলো শেষ হবে না। আজকে আমরা যখনই যেই সমস্যায় বাংলাদেশ আমরা অ্যাড্রেস করি, জিয়া রহমান সাহেবের ফিলোসফি, দর্শন, ভাবনা চিন্তা চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে আমার সামনে। এই যে অর্থনীতি বলে আজকে আমরা যে প্রেস কনফারেন্সটা করে আসলাম, বেসিক্যালি জিয়া রহমান সাহেব অর্থনীতিকে যেভাবে অ্যাড্রেস করছে, যে দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, সর্বস্তরের মানুষকে চিন্তা করে অর্থনীতিকে একটি কর্মকাণ্ড করেছেন। সকলকে কিন্তু উনি এই অর্থনীতিতে অংশগ্রহণের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে দিয়েছেন। এর আমি মনে করি আজকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে জিয়া রহমান সাহেবের যে দেশ গঠন, আধুনিক বাংলাদেশ গঠন এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ করার জন্য ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পুরো জাতিকে উনি সেদিন এনার্জি ক্রিয়েট করতে পেরেছিল, পুরো জাতিকে উনি সম্পৃক্ত করতে পেরেছিল। একটা গর্বিত জাতি হিসাবে, একটি স্বাধীন রাষ্ট্র, যেখানে গর্বের মাধ্যমে আপনি একটা রাজনীতি পরিচালনা করতে পেরেছেন, বিশ্বের সামনে দাঁড়াতে পেরেছেন। তা আমি মনে করি আমাদের জিয়া রহমান সাহেবের কাজগুলো অব্যাহত রাখতে হবে। তার দর্শন, তার ভাবনা, তার চিন্তা আমাদেরকে ধারণ করতে হবে। সেটা ধারণ করে বিএনপির রাজনীতি, এখনো কিন্তু বিএনপির রাজনীতিতে বাংলাদেশের মানুষের সমর্থনের মূল কারণ হচ্ছে উনি যে ফাউন্ডেশনাল ভ্যালু যে দিয়ে গেছেন, মূল্যবোধ দিয়ে গেছেন, সেই মূল্যবোধ আমাদেরকে রাখতে হবে। আমাদেরকে মিউচুয়াল রেসপেক্ট রাখতে হবে। আরেকজনের ভিউর সাথে মুক্ত চিন্তার কথা বলবো, কিন্তু আরেকজনের ভিউকে আমি রেসপেক্ট করবো না, সেটা তো হতে পারে। আমি দ্বিমত পোষণ করতে পারবো, বাট আই হ্যাভ টু রেসপেক্ট দেয়ার ভিউজ। দ্বিমত থাকবে। আমাদের এই কালচারগুলো ডেভেলপ করতে হবে আগামী দিনে। এবং জিয়া রহমান সাহেব কিন্তু কারোর বিরুদ্ধে খোলাখুলি আপনি দেখবেন কোনো সময় সরাসরি
কারো বিরুদ্ধে কিন্তু ওনার বক্তব্য ফলো করেন। উনি কি করতে চান সেই কাজগুলো করেছেন, বিএনপি কথা সেটা বলেছেন, কিন্তু কারোর সাথে বিদ্বেষপূর্ণ ওনার কিন্তু কোনো বক্তব্য আপনারা পাবেন না। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশের কোটি কোটি মানুষের কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত সঙ্গীত, এটি শহীদ জিয়ার প্রিয় সঙ্গীত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দলীয় সঙ্গীত হিসেবে এটি গৃহীত। কোন অনুষ্ঠানের সঙ্গীত যখন বেজে উঠত তখন জিয়াউর রহমান নিজেই কণ্ঠ মেলাতেন এর শব্দে শব্দে, কলিতে কলিতে। এই সঙ্গীতটি শুধুই সঙ্গীত নয়, এটি হয়ে উঠেছিল শহীদ জিয়ার জীবন সঙ্গীত। বাংলাদেশ জাতি রাষ্ট্রের বিগত অর্ধ শতাব্দীর ইতিহাসে এমন কোন রাষ্ট্রনায়কের সন্ধান পাওয়া যাবে না যিনি তার সময়, শ্রম, মন, মনন তথা জীবন দিয়ে বাংলাদেশকে ভালোবেসেছেন। তার সততা ও দেশপ্রেম বন্দনার ভাষা নয়, বরং তার জীবনের ফলে ফলে প্রতিষ্ঠিত সত্য। সততা যদি উৎকৃষ্ট প্রাপ্ত হয়, তিনি তার জীবন কর্মের মাধ্যমে তা প্রমাণিত করেছেন। দেশপ্রেম যদি দেশের জন্য জীবন উৎসর্গ করা হয়, জীবন দিয়ে যদি তিনি তার সাক্ষ্য রেখেছেন। দেশপ্রেমের আরো অর্থ যদি হয় জাতীয় রাষ্ট্র নির্মাণ, অর্থাৎ দেশপ্রেম বলতে আমরা কি বুঝি? দেশের জন্য জীবন দেওয়া, দেশকে স্বাধীন করার জন্য জীবন দেওয়া। সেটা তিনি যেমন দিয়েছেন ভাবে দেশকে গড়ার জন্য। পরবর্তীকালে তিনি যখন দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন, জীবনের প্রতিটি সময়, শ্রম সবকিছু ঢেলে দিয়ে তিনি দেশকে গড়া। বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংকট উত্তরণে জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য জিয়াউর রহমানের অবদান চির অম্লান, চির আভাসা, চিরস্মরণীয়। ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি নীলম সজ্জির ভাষায়, your position is already assured in the annals of the history of your country as a brave fighter who was the first to declare the independence of Bangladesh. Since you took over the reins of the government in your country, you have earned wide respect both in Bangladesh and abroad, in a leader truly dedicated to the progress of your country and well-being of the people. আমি কনক্লুশনে আসি। বাংলাদেশ জাতির এক সংকট সংধিক্ষণে আমরা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিক পালন করতে যাচ্ছি। আজকের বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের, প্রয়োজন তার সঠিক দিক নির্দেশনা, দেশপ্রেমের, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রকৃষ্ট পন্থা হলো তিনি যেভাবে এবং যে প্রক্রিয়ায় স্বল্প সময় বাংলাদেশ নামক রাষ্ট্রের চেহারা পাল্টে দিতে সক্ষম হয়েছিলেন, সেসব গুণাবলীর অনুশীলন এবং তার সততা ও দেশপ্রেমের আদর্শকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে স্থাপন। অবশেষে আমাদের আবেগ আপ্লুত উপলব্ধি, এটা বহুল উচ্চারিত একটি শেক্সপিয়ারিয়ান কোটেশন, জিয়া, thou shouldest be living at this hour, Bangladesh hath need of thee. জিয়া, তুমি এখনই আমাদের কাছে বহু প্রয়োজন ছিল, এখনই এই সময় তার জন্য বেশি বহু প্রচার ছিল, তাহার আকাঙ্ক্ষিত নেতৃত্ব এখনই জন্য দরকার ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি, যিনি আমাদের মাঝে আজও বেঁচে থাকতে পারতেন, কিন্তু তাকে আমরা রাষ্ট্রের কুচক্রী মহলের কারণ আমরা তাকে হারিয়েছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি। আমি রোগ মুক্তি কামনা করছি যারা আজও হাসপাতালে, তারা জীবন যুদ্ধে সংগ্রাম করে বেঁচে আছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এবং বর্তমান রাজনীতির সম্পর্কে যেহেতু সময় কম, অল্প সময়ে বলতে চাচ্ছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমরা এক কথায় বলতে পারি সৎ, সততা, গণতন্ত্রের পুনরুদ্ধার, রাষ্ট্রের পুনর্বিন্যাস এবং একটা উন্নত মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে বাংলাদেশকে অতি অল্প সময়ে প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি জনগণের কাছে চলে যেতেন। রাজনীতি হবে জনগণের রাজনীতি, রাজনীতি হবে গ্রাম বাংলার রাজনীতি, রাজনীতি হবে নারী, শিশু, বৃদ্ধ সকলের রাজনীতি। এভাবেই বাংলাদেশকে তিনি দেখেছেন।
রাজনীতি হবে সৎ এবং দেশপ্রেম দিয়ে। তো এই রাজনীতি তিনি দেখিয়েছেন বাংলাদেশের রাজনীতি কিভাবে পরিচালিত হবে। দ্বিতীয় আমি যাব আমাদের আপোষহীন এবং গণতন্ত্রের জননী, যিনি বলেছিলেন যে আমি বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশেই আমি মরব, বাংলাদেশের মানচিত্রই হবে আমার ঠিকানা। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন প্রাসঙ্গিক সে বিষয়টি আমাদের আগে বুঝতে হবে। কারণ এই ভিশনারি ব্যক্তিটি সামরিক বাহিনীতে ছিলেন, তারপরে যে কোনো ভাবেই হোক আপনারা সেই ইতিহাস জানেন যে তিনি রাষ্ট্রের কর্ণধার হয়ে উপস্থিত হয়েছিলেন জাতির সামনে। তার আগে 1971 সালে 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। যদিও এ নিয়ে খুব বিতর্ক আছে, কেউ মনে করেন যে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, আবার কেউ কেউ মনে করেন যে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই বিতর্কের বিষয়টি যদি আমরা বাদ দিই, তাহলে দুজনের যে অবদান আমাদের স্বাধীনতার জন্য দুভাবে আমরা তাকে বর্ণনা করতে পারি। একজন রাজনীতিক হিসেবে শেখ মুজিবুর রহমান যে দায়িত্ব পালন করেছেন সেটা তার রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে আছে। আর একজন সামরিক নেতা হিসেবে উত্থান ঘটেছে জিয়াউর রহমানের কালুর হাত বেকারে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। এবং পরবর্তী পর্যায়ে জিয়া যে নতুন চিন্তার একজন নায়ক সেটা আমরা প্রমাণ পেলাম তিনি যখন ক্ষমতার দোরগোড়ায় এলেন। কি ভিশনারি মানুষ তিনি ছিলেন সেটি বুঝতে পারবেন আপনারা, এবং বোঝেন, নিশ্চয়ই বোঝেন যে কি করে দেশের এবং জনগণের কল্যাণকে চিরস্থায়ী করা যায়। আপনারা, আমি একটা খুবই মোটা দাগের একটি কথা বলি, সেটা হলো খালকাটার যে রাজনীতি তিনি শুরু করেছিলেন, খালকাটার যে প্রকল্প তিনি নিয়েছিলেন জনগণের জন্য খাদ্য উৎপাদনকে প্রধান করে দেখার যে দৃষ্টিভঙ্গি তার, সেটি ছিল জনগণতান্ত্রিক মনোভাবনার একটি বহিঃপ্রকাশ। শুকনো আমলে শুকনো দিনে বা শুষ্ক মৌসুমে যাকে বলি আমরা, বাংলাদেশের কোথাও কোনো খাল বিলে তেমন কোনো পানি থাকে না যা উৎপাদনের কাজে ব্যবহার করা যায়। তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে ধান হলো আমাদের স্ট্যাপল ফুড, আমার মূল খাদ্য হলো, যদি আমরা উৎপাদন বাড়াতে না পারি তাহলে 7.5 কোটি লোকের বা 8 কোটি লোকের মুখে খাদ্য দেওয়া যাবে না। এবং আমাদের নদী নালাগুলো এরকম নাব্য নয় যে আমরা সেখান থেকে পানি এনে চাষাবাদ করতে পারবো এবং নতুন ফসল ফলাতে পারবো। এই জন্য তিনি খালকাটা কর্মসূচি নিয়েছিলেন এবং সেই সঙ্গে গণমানুষের প্রতি যে তার দায়বদ্ধতা সেটা প্রমাণ করার জন্য তিনি শিক্ষাকে প্রাধান্য দিয়েছিলেন, যাতে কৃষকের ছেলে নিরক্ষর না থাকে, যাতে কৃষকের মনের ভিতরে যাতে এই বোধ না জন্মে যে তারা অবহেলিত, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত। এই জন্য তিনি একেবারে তৃণমূল পর্যায়ের যে কৃষকের সন্তান তাদের জন্য শিক্ষাকে খুবই গুরুত্ব দিয়ে তুলেছিলেন। এবং আপনারা মনে আছে যে আমরা ঢাকার কাছে একটা জায়গায় উনি গিয়েছিলেন এবং বাচ্চাদের অক্ষর জ্ঞান শেখানোর ব্যবস্থা করেছিলেন। এটাকে
এটাকে সাদা চোখে মনে হবে যে না, আমরা তো আমাদের স্কুল আছে, কলেজ আছে, এই সমস্ত কিছু আছে। কিন্তু এটাকে যদি আপনি বিশেষ চোখে দেখেন তাহলে দেখবেন যে এটা ছিল প্রতীকার্থে একটি জাতিকে মর্মামূল থেকে উঠিয়ে আনা এবং বড় করে তোলা। যে আমাদের শিশু যদি শিক্ষিত না হতে পারে তাহলে আমরা জাতিকে সুশিক্ষিত করে তুলতে পারবো না। তার মানে নতুন প্রজন্মের প্রতি তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা তিনি দেখিয়েছেন এবং আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিকে খুলে দিয়েছিলেন। আরো বহু কাজ করেছেন, এই বর্ণনা করে শেষ করা যাবে না তার নতুন নতুন কাজের বিষয় আশয়গুলো। যুব সমাজকে কি দেবেন বলে তিনি বলেছিলেন। এই যে আজকে যুব মন্ত্রণালয় যে নামে যেটি আছে, ওটা ওনারই তৈরি করা, শিশু একাডেমি তিনি করা। আমি একবার তার মুখোমুখি হয়েছিলাম 1976 সনে শেষ দিকে, যখন প্রথম আমরা একটা কিশোরদের পত্রিকা বের করেছিলাম। বেসিক্যালি এটা ছিল তারই উদ্ভাবন। দৈনিক ভবন থেকে বেরোবো বলে এটার নাম তিনি রেখেছিলেন কিশোর বাংলা। এবং প্রথম কপি নিয়ে আমি এবং সানাউল্লাহ নুরি আমার সম্পাদক আমরা গিয়েছিলাম তার বাসায়। তো তিনি দেখে খুব খুশি হয়েছেন। এবং আজও আপনারা যদি ভাবেন যে তার সেই লালনকে, সেই দৃষ্টিভঙ্গিকে, সেই উদ্ভাবনীকে আমরা ধারণ করে এগোতে পারিনি। আজও এই দেশে কোনো কিশোরদের উপযোগী কোনো সংবাদপত্র নেই। আজও কিশোরদের তাদের ভীষণ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কথা, তাদের কথাগুলোকে বলার মতো কোনো কাগজ পত্রিকা নেই, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া নেই। ভীষণ কত দূর, কত গভীরতর ভাবে তিনি ভেবেছিলেন, সেটা যদি আপনারা কল্পনা করেন তাহলেই জিয়াউর রহমানকে বুঝতে পারবেন বলে আমি মনে করি। আমি আর কথা বাড়াবো না, কারণ বহু জন আছেন বক্তৃতা দেওয়ার জন্য, তারা আছেন, তারা আরো নতুন নতুন বিষয়ে কথা বলবেন। আমি এই পর্যায়ে আপনাদের এই কথাটা মনে করিয়ে দিতে চাই যে একজন শাসককে, একজন রাজনীতিককে, একজন ভিশনারিকে কিভাবে বর্ণনা করতে হবে, কিভাবে তাকে লালন করতে হবে, সেটা আমাদের শিখতে হবে। ধন্যবাদ। জহুরুল ইসলাম সাহেব বাংলাদেশের অন্যতম একজন ধনী ছিলেন, আপনারা সবাই জানেন। ওনার ছোট ভাই নাভানার চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল আমার বড় ভাইয়ের মতো আমাকে খুবই স্নেহ করেন। উনি 16 তলা আমাদের মতিঝিলে বসতেন। উনি প্রায় সময় জিয়াউর রহমানের অফিসে যেতেন। একদিনের একটি ঘটনা, উনি বসা ছিলেন, জামাল উদ্দিন সাহেব ছিলেন ওনার উপরাষ্ট্রপতি সম্ভবত বা প্রধানমন্ত্রী। জামাল উদ্দিন সাহেব ওনার নিজের রাজনৈতিক ইচ্ছাটাকে আরো ভালোভাবে নেওয়ার জন্য জিয়াউর রহমান সাহেবের শ্বশুরকে নিয়ে রাজনৈতিক একটা কর্মকাণ্ডে একটা মঞ্চে উঠিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেব এটা ভালোভাবে নেন নাই। জামাল উদ্দিন সাহেবকে উনি জিয়াউর রহমান সাহেব বললেন, আচ্ছা কালকে কাকে যেন দেখলাম আপনি মঞ্চে তুললেন, উনি তিরস্কার করলেন, উনি পছন্দ করেন নাই। আপনি রাজনীতি করবেন, আপনার জুরিডিকশনে আপনি রাজনীতি করেন, কিন্তু আমার শ্বশুরকে নিয়ে কেন টানাটানি করতেছেন, এটা উনি ভালোভাবে দেখেন নাই। এটা ওনার চরিত্রের সততার একটা উৎকৃষ্ট উদাহরণ। আরো একটি ঘটনা বলি, ওনার ছোট ভাই ছিলেন কামাল, ওনার নাম ছিলেন কামাল সাহেব, এবং ওনার শালক ছিলেন সাইদ ইস্কান্দার সাহেব। তো ওনারা ছোট একটা অফিস নিয়ে ব্যবসা করতেন। ওনারা দুইজন বিয়ে ছিলেন, কামাল সাহেব এবং সাইদ ইস্কান্দার সাহেব। একজন জিয়াউর রহমান সাহেবের ছোট ভাই, আরেকজন হইল বেগম খালেদা জিয়ার ছোট ভাই। তো 16 তলায় ওনারা একটা অফিস করতেন। আমি ওখানে কিন্তু প্রায়ই যেতাম, কারণ কামাল সাহেবের সাথে আমার ব্যক্তিগত খুবই ভালো সম্পর্ক ছিল। তো ওনারা লিফটে আসা যাওয়া করতেন। কামাল সাহেব জানতেন না যে এনারা জিয়াউর রহমানের ভাই। জিয়াউর রহমান তখন ডিসি এমএলএ
থেকে সিএমএলএ হয়েছেন। সিএমএলএ হওয়ার সাথে সাথে উনি এই কামাল সাহেব অর্থাৎ ওনার আপন ছোট ভাই এবং ওনার শ্যালক সাইদ ইস্কান্দর ওনার বাসায় থাকতেন ডিসিএমএলএ থাকা অবস্থায়। উনি যখন সিএমএলএ হলেন উনি ওনাদের দুজনকে বাসা থেকে বের করে দিয়েছেন। বের করে দিয়েছেন এই জন্য যে এরা এখন আমাকে বিক্রি করবে, অর্থাৎ উনি কোন স্বজন প্রীতি উনি পছন্দ করতেন না। এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। সত্যি আজকে 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 আমরা যে কথা বলতে পারছি, আমরা অনেক বছর ধরে, আজকে 15-16 বছর ধরে আমরা অপেক্ষা করছি এমন কথা বলার জন্যে। আজকে এই যে আমরা মুক্ত চিন্তার বাংলাদেশ যে আয়োজন, যে মুক্ত চিন্তার প্রকাশ, এটা কিন্তু আমরা আজকে গত 15-16 বছর কিন্তু আমরা করতে পারছিলাম না। তো আজকের এই আয়োজনের যিনি আয়োজক আবুল কাশেম হায়দার সাহেব, ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এবং আজকের এখানে যারা উপস্থিত আছেন, মাননীয় উপাচার্য থেকে শুরু করে শিক্ষক মণ্ডলী, নানা পেশার মানুষজন এবং সাংবাদিক যারা আছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা শুধু বলতে চাই। তবে প্রথমেই আমি মহান যে শহীদ 71-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আজকের মতো এরকম মুক্ত আলোচনা করতে পারছি এরকম একটি পরিবেশ যারা তৈরি করে দিয়েছেন, সেই 24-এর যে শহীদ, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই কামনা করি। এবং আমি আজকে প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের যে মহানায়ক, যে যার আজকে 89তম জন্মবার্ষিকী, আমি তার নেতৃত্ব দেখে বিস্মিত হয়ে যাই যে পৃথিবীতে এমন কিছু মানুষের আগমন ঘটে যারা ইতিহাসের পাতা রাঙিয়ে মানুষের হৃদয়ে চিরবরণীয়, অনুকরণীয় এবং অনুসরণীয় হয়ে থাকেন। তেমনি একজন মানুষ হলেন শহীদ জিয়াউর রহমান, যার মূল্যটা সেই 1981 সালে দিতে পারেননি, যার জন্যে অকাল প্রয়াণ ঘটেছে তার। আমরা হারিয়েছি একজন বীর নায়ককে, বাংলাদেশের একজন মহানায়ককে, যিনি একজন ক্যারিসম্যাটিক একজন নায়ক ছিলেন, একজন মহানায়ক ছিলেন বাংলাদেশের, এবং যাকে মনে করি যে আধুনিক বাংলাদেশের যিনি স্থপতি ছিলেন। এবং দেখেন তার হাতে কি না ঘটেছে। তিনি যে বহুদলীয় যে গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি, সেই বহুদলীয় রাজনীতি তিনি প্রবর্তন করেছেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি দেখেন যে এই যে ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে তিনি বের হয়ে এসেছিলেন। সেই ভারতীয় এবং সোভিয়েত আগ্রাসন থেকে বের হয়ে তিনি আমেরিকা, তিনি চীন এবং সৌদি আরবের সঙ্গে তিনি পররাষ্ট্রনীতির সংযোগ ঘটিয়েছিলেন। কেন ঘটিয়েছিলেন? কারণ বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে, কারণ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি ঘটবে সেই আশাটাই আসলে তিনি ব্যক্ত করেছিলেন। তিনি আসলে সততার একজন কাণ্ডারি ছিলেন। তিনি বাংলাদেশি জাতির আসলে পাঞ্জেরি ছিলেন। তিনি আমাদেরকে আলো দেখিয়েছিলেন আলোকবর্তিকা হয়ে। এবং দেখেন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা যদি বলেন, তিনি কিন্তু দেখেন একটা ভূখণ্ডের ভিত্তিতে একটা স্বাধীন বাংলাদেশের যে সার্বভৌমত্বটা আমাদের পরিচিতি এনে দেয়, সেই বাংলাদেশি জাতীয়তাবাদে তিনি বিশ্বাস ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এই দেশে, এই স্বাধীন বাংলাদেশে প্রায় 50টি জনগোষ্ঠী বসবাস করে এবং প্রায় 47টির মতো ভাষা আছে, কাজে কাজকে অবজ্ঞা করা যাবে না। অর্থাৎ তিনি কতটা গণতন্ত্রকামী ছিলেন, এই যে জাতীয়তাবাদী যে চিন্তাধারা, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি। তারপর দেখেন যে তিনি গ্রাম কেন্দ্রিক উন্নয়ন চেয়েছিলেন এবং তিনি কি বলেছেন যে গ্রাম যদি উন্নতি ঘটে গ্রামে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। এই বিশ্বাসে তিনি বিশ্বাসী ছিলেন। এবং দেখেন যে এবং ঋণ বিতরণের ক্ষেত্রে, এবং তিনি গ্রামে গঞ্জে ঋণ বিতরণ করেছেন। কেন করেছেন? যাতে কোনো মানুষ যেন না খেয়ে যেন না থাকে।
সেজন্যে, কারণ যাদের জমি আছে তাদেরকেও কিন্তু তিনি ঋণ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন হলো যেন গ্রামের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করেন, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষের মূল্য ছিল তার কাছে, এবং তিনি সেই দিকেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। এবং খাল খননের কথা তো আমরা সবাই জানি যে এই খাল খননের মধ্য দিয়ে তিনি কি করতে চেয়েছেন, যেন কোনো জমি যেন পতিত না থাকে, প্রতিটি জমিতেই যেন ফসল হয়, সেই চেষ্টাটা তিনি করেছেন। কাজে খাল খনন করে এখন আপনারা দেখেন যে যতগুলি সরকারি খাল দেখেন এগুলি কিন্তু ওনার হাত দিয়েই করা। এবং দেখেন যে গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা হয়েছিল, সেই গণমাধ্যমের গণতন্ত্রের কথা কিন্তু সেই শহীদ জিয়াউর রহমানই বলে গিয়েছিলেন। এবং তিনি কিন্তু এই প্রেস ইনস্টিটিউট, প্রেস ক্লাব, এবং তাই না শুধু সাংবাদিকরা কিভাবে বসবাস করবে সেই ব্যবস্থাটাও কিন্তু শহীদ জিয়াউর রহমান করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি ছিলেন জনতার এক আলোকবর্তিকা, প্রতিটি মানুষের আলোকবর্তিকা তিনি ছিলেন। এবং দেখেন এই যে আমরা রেমিটেন্সের কথা বলি, এই রেমিটেন্সের যে প্রবাহটা, সেই প্রবাহটাও কিন্তু তৈরি করেছিলেন জিয়াউর রহমান। হ্যাঁ, যে কাজেই আমরা এই কথাগুলি যেন ভুলে না যাই। দেখেন যে একটা বিতর্ক তৈরি হয়, আমি মনে করি যে এই যে স্বাধীনতার ঘোষক যে জিয়াউর রহমান, এটা নিয়ে কোনো বিতর্ক আসলে চলতেই পারে না। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি সংসারের কথা চিন্তা করেননি, তিনি জীবনের কথা চিন্তা করেননি। কেন তখন তো কোন এই যে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে বিদ্রোহ করার মতো কোনো মানুষ তো আমরা দেখতে পাইনি। সেই মেজর জিয়াউর রহমান এগিয়ে এসেছিলেন কান্ডারি হয়ে। আর আজকে আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, কারণ আপনার জন্যেই বুক ফুলিয়ে বলতে পারছি যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক, কারণ আপনার সেই ঘোষণা প্রতিটি মানুষকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছিল। আমরা অনেকেই কথা বলি কিন্তু কাজটা কিন্তু কেউ করি না। হ্যাঁ, কারণ তখন জীবনের মায়া দেখা দেয়, সংসারের মায়া দেখা দেয়। যে জীবনের ঝুঁকি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তিনি আমাদের নায়ক, তিনি আমাদের মহানায়ক, তিনি আমাদের পথের কান্ডারি। কাজেই জিয়াউর রহমানকে কোনো বিতর্কে নিয়ে আসাটা কোনোভাবে সমীচীন হবে না। তিনি বীর উত্তম, সেটা তার অর্জন। তিনি তার যুদ্ধ দিয়ে, তিনি তার সাহসিকতা দিয়ে তিনি এটা অর্জন করেছেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আমাদের যে আপুসীন নেত্রী আছেন বেগম খালেদা জিয়া, আমি দোয়া করি উনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মধ্যে যুক্ত হন, এবং আমাদের ভবিষ্যৎ যে কান্ডারি, তারুণ্যের যে শক্তি, সেই তারেক জিয়া দ্রুত বাংলাদেশে এসে বাংলাদেশের হাল ধরবেন, এই অনুভূতি আমি ব্যক্ত করছি। এবং শেষে আমি বলছি শহীদ জিয়া সম্পর্কে যে এই বাংলার মানুষ যতদিন বেঁচে থাকবে, চন্দ্র সূর্য যতদিন বেঁচে থাকবে, ততদিন প্রতিটি মানুষের হৃদয়ে এই জিয়াউর রহমান অম্লান হয়ে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। ৭২ থেকে ৭৫ যে অন্ধকার যুগ ছিল, যে কালো অধ্যায় ছিল, তারা এটাকে লুকিয়ে রাখার জন্য মিথ্যা ইতিহাস তারা সৃষ্টি করেছিল, কিন্তু সেটাকে পারে না তারা ইমপ্লিমেন্ট করতে। জনগণ ইতিহাস তারা ভালোভাবে রপ্ত করেছে, ইতিহাসটা ভালো করে জানে। সম্মানিত শহীদবৃন্দ, আমরা চাই শহীদ জিয়ার আদর্শ, যে আদর্শ নেতা তিনি উনি দেশকে গড়তে চেয়েছিলেন, আমরা সেই আদর্শকে ধারণ করে, সেই সততাকে ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমরা সুষ্ঠু সুন্দর একটা বাংলাদেশ চাই, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। সুধীবৃন্দ, আমরা ইনশাল্লাহ সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আশা করব আমাদের দেশ সামনে দিকে এগিয়ে যাবে, দল ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আসে বিষয়টা হচ্ছে যে আমরা যারা স্বাধীনতার 10 বছর আগে জন্মগ্রহণ করেছি, আমরা জানি এই দেশের স্বাধীনতার ঘোষককে। আমি নিজের কানে বিশ্বাস করব না অন্য কাউকে বিশ্বাস করব? স্বাধীনতার ঘোষণা আর কেউ দেয়নি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দিয়েছেন, যেটা আমরা নিজের কানে শুনেছি। কাজে অন্যের কথা এটা বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। এবং ওই সময়ে পুরো দেশের যে সার্বিক অবস্থা ছিল, 3 দিন
আমরা পুরো পরিবার বাংকারে লুকিয়েছিলাম। আমার বাড়ি টাঙ্গাইল এবং আমার বাড়ির সামনে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী প্রতিদিন গাড়ি নিয়ে যাতায়াত করত এবং টাঙ্গাইলে একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টে ওদের ঘাঁটি ছিল। 3 দিন বাংকারে পালিয়ে থেকে রাত 3টার সময় যমুনার পাড়ে পুকুর বাড়িতে চলে যাই। কাজেই ওই সময়ে যে দুঃসময়ের জীবনযাপন এবং যে আতঙ্কের জীবনযাপন এটি আমরা অনুভব করেছি। জাতি তখন দিশেহারা ছিল। এই দিশেহারা জাতিকে সাহস জুগিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র কালুরঘাটের একটি বক্তব্যের মাধ্যমে, এবং সেই বক্তব্যের পরে সারা বাংলাদেশের জনগণ একত্রে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং সংগ্রামে সবাই লিপ্ত হয়েছে। তবু আমি একটু বলতে চাই, এদেশের যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, আমরা আজকে বাংলাদেশকে যে অবস্থায় দেখছি, আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন একটু শুনে রাখুন, এই দেশের কৃষি বিপ্লব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। এই দেশের শিল্প বিপ্লব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। এই দেশের শিক্ষা বিপ্লব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। কৃষি ইনস্টিটিউট কে করেছেন? আপনার নারীদের এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন, শিক্ষা ফ্রি, এটি কে করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। আজকে নারীরা যে আর্মিতে অংশগ্রহণ করেন, এটা কে করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। উনি কি কি করেছেন এত অল্প সময়ের মধ্যে, উনি যত অল্প সময়ের মধ্যে যা কিছু করেছেন সেটুকু আমার পক্ষে এত অল্প সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। আর কারণটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে হিজবুল পাহাড়ে গিয়েছি। উনি আমাদের জন্য হিজবুল পাহাড়ের একটা জার্নির ব্যবস্থা করেছিলেন। যারা ঢাকার সমস্ত বোর্ড থেকে আমরা স্ট্যান্ড করেছিলাম সবাইকে নিয়ে, কারণ উনি জানতেন এই দেশকে যদি উন্নত পর্যায়ে নিতে হয় তাহলে কিছু না কিছু বুদ্ধিমান লোকের দরকার। আমি বলছি না যে সব শিক্ষিতই বুদ্ধিমান, এই দেশে অনেক শিক্ষিত লোক, সবচেয়ে বেশি বড় চোর আমার কৃষকের চেয়ে বড় চোর হচ্ছে অনেক শিক্ষিত লোক। কিন্তু উনি জানতেন এবং বুঝতেন রাজনীতিতে ভালো মানুষকে আসতে হবে, আর সে কারণে উনি ভালো ছাত্রদেরকে নিজে ডেকে ডেকে রাজনৈতিক শিক্ষা দিতেন। আমি ওনার সাথে খাল কাটতে গিয়েছি, আমি ওনার রাজনৈতিক ক্লাস করেছি। দুইটি কথা যেটা আমি ম্যাডামকে কোনো একটা অনুষ্ঠানে বলেছিলাম, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দুইটি জিনিস শুধু শিখিয়েছেন, এবং আমি আবুল কাশেম আজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ দেই শুধু ওই স্লোগানটা দেওয়ার জন্য, সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ জিয়া। কারণ উনি বলেছিলেন যে এই দুইটা জিনিস সবসময় বুকের মধ্যে লালন করতে, একটি হচ্ছে সততা আর আরেকটি হচ্ছে দেশপ্রেম। এর বাইরে আর উনি কোনো কিছু আমাদেরকে শেখাননি। উনি বলেছেন এই দুইটি যদি তুমি ঠিক করতে পারো এবং তুমি যদি সত্যিকার ভাবে কাজ করে যাও তাহলে এই দেশের উন্নয়ন হবেই হবে। আজকে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমালোচনা করতে চায় বা সমালোচনা করে, আমি বলছি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফেরেশতা ছিলেন, কিন্তু উনি সজ্ঞানে কোন অন্যায় করেছেন এটি অন্তত পক্ষে আমি দেখিনি এবং আমি বিশ্বাসও করি না। কাজেই যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এতটুকু ছোট করতে চায় তাদের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে কোনোদিনও কোনো আশ্রয় প্রশ্রয় দিবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি এক বিন্দু পরিমাণ খাটো করা হয়। কারণ বাংলার মানুষ তাকে ভালোবাসে, এবং অল্প কিছুদিনের মধ্যে আপনি দেখতে পারবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান যখন দেশে আসবে, জনগণের জোয়ারে সমস্ত অন্যায় এই দেশ থেকে
ভেসে যাবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, লাস্ট কথাটা বলবো শুধু যে আসুন মনপ্রাণে আমরা জিয়া রহমানের আদর্শকে ধারণ করি। ক্ষমতা নয়, দায়িত্ব। এরপরে থেকে যেন এই জাতীয়তাবাদী শক্তি এবং জাতীয়তাবাদী দল কখনো এই শব্দটি উচ্চারণ না করেন, এটি আমার অনুরোধ। কারণ আমরা যদি দেশের দায়িত্ব পাই, সেই দায়িত্ব থেকে আমরা দায়িত্ব পালন করব। ওই আওয়ামী ফ্যাসিস্টদের মতো ক্ষমতা দেখার জন্য দেশ পরিচালনা করব না ইনশাআল্লাহ। একজন মহান নেতা যিনি 1971 সালে যারা ভাগাড়ম্বর রাজনীতির নাম দিয়ে দেশের মালিক সেজে কোটি কোটি নিরস্ত্র মানুষকে হানাদার বাহিনীর মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে গিয়েছিলেন, সেখান থেকে দেশ গড়ার স্বাধীনতার ডাক দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্রভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনীকে মুক্ত করে বাংলাদেশকে এনে দিয়েছিলেন বহুল কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা। স্বাধীনতা পরবর্তী সেই চাপা সর্বস্ব, লুটতরাজ, খুন, সেই লুটেরা সরকার যারই ধারাবাহিকতায় বাংলাদেশকে সম্মুখীন হতে হয়েছে ৭৪-৭৫। তারা যেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের আবারও ক্রান্তি লগ্নে বাংলাদেশের নেতৃত্বের আসনে আসীন হন এবং এই তলাবিহীন ঝুড়িকে সর্বপ্রথম বাংলাদেশের জনগণের যে কর্মসংস্থান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছিলেন টেক্সটাইল সেক্টর প্রতিষ্ঠার মাধ্যমে 1978 সনে। এরপরে মানব সম্পদ রপ্তানির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে মানুষের যে কর্মসংস্থান তিনি সৃষ্টি করেছিলেন। খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব এনেছিলেন, যেখানে ৭৪-এর মহান্তর দুর্ভিক্ষে মানুষ মারা যেত, সেই জনপথে উনি খাদ্যপণ্য রপ্তানি করেছেন। ৭৪-এ যেখানে বাসন্তীরা জাল করে রাস্তায় বেরোতে পারত না, অন্ধকার গুহায় থাকতেন, সেইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বস্ত্র রপ্তানি শুরু করেন। এই ক্ষুধার জনপদ থেকে নিরন্ন বস্ত্রহীনতার এই জনপথে ওই বস্ত্র রপ্তানি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেরকম মুক্তিযুদ্ধে অনবদ্য ভূমিকা রেখেছিলেন, এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে সমৃদ্ধ এবং সাবলীল করতে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ শুধু নয়, তার যে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেম ছিল, সেগুলি আজকে আমাদের একটু মুক্ত চিন্তা করা দরকার যে সামনে আমরা কিভাবে এগোব। তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকে আমরা সংস্কারের কথা বলি, অনেক কথা বলা হয়, বড় বড় সংস্কার এই দেশের কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে। এদেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল বাকশাল করে, সব দল নিষিদ্ধ করে শুধু একটা মাত্র দল ছিল। আজকে জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা বলছি, সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র 4টি পত্রিকা তাদের ছিল। এবং দেশের মানুষকে যে অত্যাচার, নিপীড়ন, সেই 75-এর পট পরিবর্তনের পরে এই দেশটাকে সঠিক পথে নিয়ে আসা এবং সৎ দেশপ্রেমিক মানুষদেরকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করা এবং ইনক্লুসিভের জায়গায় ইনক্লুসিভ করা, যাতে সৎ মানুষরা রাজনীতিতে আসতে পারে। নিজে যেমন সৎ ছিলেন আপাতমস্তক, তার কার্যক্রম, তার পরিষদ, তার সদস্য প্রত্যেকেই ছিলেন সৎ, নিষ্ঠাবান। আজকে আমাদের এই 89তম জন্মবার্ষিকীতে এটা আমাদের খুব জরুরি। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সামনে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন কথা তুলছে। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ব্যক্তিগতভাবে সৎ ছিলেন, তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজন কোনোদিন রাষ্ট্র পরিচালনায় বা কোনো সুবিধায় হস্তক্ষেপ করেননি। আজকে জাতীয় প্রেস ক্লাবে যে বক্তব্য রাখতেছে, এই প্রেস ক্লাব শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া। আসুন
ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া, ডক্টরদের জন্য বিএন ভবন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া, না আমাদের নার্সিং কর্মকর্তাদের জন্য উচ্চ শিক্ষার জন্য সেবা মহাবিদ্যালয় যে করেছিলেন ওইটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া। অর্থাৎ ওনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলে শেষ করা যাবে না। এই বাংলাদেশের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়া ছাড়া কিছু বুঝে না, এবং মানুষের অন্তরে অন্তরে গ্রামে গঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে খাল খননের প্রস্তুতি নিয়ে অন্তরে ঢুকে গেছে, এখনো এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভুলতে পারবে না। গত 17 বছরে যে স্বৈরাচার সরকার ছিলেন, আমরা মনে করেছিলাম মনে হয় এই স্বৈরাচার সরকারের পতন দেখে যেতে পারবো কিনা জানি না। যাক আল্লাহর মেহেরবান, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, বিএনপি, সাংবাদিক, পেশাজীবী প্রত্যেকের সম্মিলিত আন্দোলনের পরিপ্রেক্ষিতে খুনি হাসিনা এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, যারা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। আবু সাহেব মুগ্ধ, আজকে মুগ্ধের কথা ভুলতে পারি না। স্বপ্নে মনে হয় দেখি পানি লাগবে, পানি এটুক মনে হলে চোখের পানি চলে আসে। কত জনতা, কত ছাত্র, কত সাংবাদিক, কত পেশাজীবী যে শহীদ হয়েছেন, এখনো তার হিসাব সঠিক বের হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। আমি খুব কথা বাড়াবো না, তবে প্রধানমন্ত্রী চলে আসবেন, তার মাঝে আমাদের শেষ করা ভালো হবে। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে, এদেশে অজানা নাই। এদেশের প্রতিটি মানুষের কাছেই শহীদ জিয়া পরিচিত। শহীদ জিয়া আজকে একজন উজ্জ্বল নক্ষত্র, কিন্তু বাংলাদেশের ইতিহাসে তার আবির্ভাব ঘটেছিল হঠাৎ করে। উনি বাংলাদেশের জাতির প্রয়োজনে 1971 সালে যখন মানুষ দিশেহারা, দিকবিদিক, যখন জানতো না বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, তখনকার নাগরিক নেতারা মনে করেছিল অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশের স্বাধীনতা প্রয়োজন নেই, বড় পাকিস্তানের নেতা হবেন। সেই জন্য তারা পাকিস্তানের সাথে আঘাত করে তারা নিজেরাই আত্মসমর্পণ বলেন আর গ্রেপ্তার বলেন, সেটা হয়েছিলেন। সেই তখন দাসী যখন দিশেহারা, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর জিয়া নামে খ্যাত, সেই মেজর জিয়া অনেকে অখ্যাত বলেন, উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। জাতির ক্রান্তিকালে তার আবির্ভাব ঘটেছিল। উনি যদি স্বাধীনতা ঘোষণা না করতেন, তাহলে বাংলাদেশের নামক দেশটি পৃথিবীর মানুষদের স্থান পেত না। উনি ব্যারাকে ফিরে গেলেন। 75 সালে আবার জাতির প্রয়োজনে আবির্ভাব ঘটলো, যখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অন্যের কাছে চলে যাচ্ছিল, স্বাধীনতা রক্ষার দায় হয়ে পড়ছিল, সেই সময় জাতির প্রয়োজনে তার আবির্ভাব ঘটেছিল 1975 সালের 7ই নভেম্বর। এরপরে থেকে জিয়াউর রহমানকে আমরা চিনেছি বা ন্যাশন জানে। 71 এবং 75 এর পরে শহীদ জিয়া আমাদের কাছে একজন দেশপ্রেমিক নেতা হিসেবে আবির্ভাব ঘটে, এবং তার কারণেই মাত্র 4.5 বছরে বাংলাদেশের সকল ক্ষেত্রেই যার সফলতা, তার বিপরীতে বাংলাদেশের আর একটি দল সকল ক্ষেত্রে ব্যর্থতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 75 সালের 7ই নভেম্বরের পরে দায়িত্ব গ্রহণ পরে জাতির প্রয়োজনেই তিনি দল গঠন করেন, যার নাম জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। তার পরবর্তীতে সেই দল গঠন করার আগে উনি বাংলাদেশের মানুষের জনমনে জায়গা নেওয়ার জন্য উনি গণভোট দিয়েছিলেন। পরবর্তীতে জাতীয়তাবাদী দল করেছিলেন। তার আগে শেখ হাসিনা বাবা, যিনি 4টা মাত্র পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করেছিলেন, যার সবার কণ্ঠ রোধ করেছিলেন, মানুষের মাত্র 11 মিনিটে বাকশাল থেকে আসা দেশটাকে উনি আবার
বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। যে শেখ হাসিনা আজকে আওয়ামী লীগের সভাপতি নেত্রী, সেই দলটিও কিন্তু শহীদ জিয়ার হাতে অনুমোদন পাওয়া বা তার কারণেই দল করতে পারা, কারণ তার বাবা করেছিলেন বাকশাল আর উনি করেছেন পরবর্তীতে আওয়ামী লীগ, যার পুনর্জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেই। পরবর্তীতে 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের রাজনীতি শুরু করেন। আপনারা জানেন 2017 সালে এসডিজি এবং এমডিজির যে গোলগুলো আছে, এসডিজি এবং এমডিজির গোলটা আপনারা দেখেন, সেখানে 19 দফার কর্মসূচির অনেকগুলো গোলের সাথে এই গোলগুলো মিলে যায়। তার মানে 39 বছর আগে শহীদ জিয়া এই যে চিন্তা বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে, বাংলাদেশে কোথায় নিয়ে যাবে, এসডিজি জাতিসংঘের একটা তারা দিয়েছে, আর শহীদ জিয়া এই ক্ষুদ্র গরিব বাংলাদেশে বসেই তার চিন্তা দর্শনকে নিয়ে এসেছিলেন। তার মানে 39 বছর আগে উনি ভেবেছিলেন কতখানি দূরদর্শী সম্পন্ন হলে এই কাজটা তিনি চিন্তা করতে পারেন, এমন ভাবনা কারো ভাবে নাই। পরবর্তীতে বাংলাদেশের রেমিটেন্স বলেন, অন্যান্য ব্যবসা বলেন, আমি সময় অনেক বেশি লাগবে, আমরা সময় সংক্ষেপ করতে চাই। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে শহীদ জিয়ার অবদান, আর যার কারণে আমরা স্বনির্ভর বাংলাদেশ বলি, খাল খনন বলি, ফসল উন্নয়ন বলি, যেখানে আমরা ঝুড়িবিহীন তলাবিহীন ঝুড়ি থেকে একেবারে খাদ্য সম্পন্ন দেশ, সবগুলো আমরা দেখেছি শহীদ জিয়ার কারণেই। প্রবাসী বলেন, রেমিটেন্স বলেন বা রপ্তানি বলেন, সব শহীদ জিয়ার হাতে করা। আজকে অনেক মন্ত্রণালয়, এই প্রেস ক্লাবটা যা কিছু ওনার হাতে করা। আমি মাত্র কদিন আগে রংপুরে তিস্তা ব্যারেজ দেখতে গিয়েছিলাম, সেখানে শহীদ জিয়া বৃত্তি স্থাপন করেন, ইরিগেশন কিভাবে করা যায়, পানি কি করে এখানে নিয়ে আসা যায়, ফসল ফলানো যায়, সেটা আমরা দেখে এসেছিলাম। তারপরে এরশাদ সাহেব ওখানে করেছেন, কিন্তু চিন্তা চেতনা ভাবনা সবই শহীদ জিয়ার। বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু সফল, সব শহীদ জিয়া। জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ, এবং এটা যদি না হতো আজকে এই দেশে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত থাকতাম। আমরা কিন্তু একটা পরিচিত বাংলাদেশি, যেখানে চাকমারাও বলছে বাংলাদেশি, মারমা বাংলাদেশি, ত্রিপুরা বাংলাদেশি, আমি বাংলাদেশি বলছি। তো এখানে জাতিগোষ্ঠীকে একটা পরিচয় পরিচিত করা, এই জাতীয়তাবাদ মানেই দেশপ্রেম।